বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে পুড়ে ছাই হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। আমদানি করা পণ্য পুড়ে যাওয়ায় বন্ধ হবে কারো উৎপাদন, বিদেশি ক্রেতা হারানোর শঙ্কায় আছেন অনেক ব্যবসায়ী। বিপুল পরিমাণ পণ্য পুড়ে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি তাদের। সুরক্ষিত জায়গায় এমন আগুনের ঘটনায় ষড়যন্ত্র দেখছে ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ। বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ২২ ঘন্টা পরও ধোঁয়া উঠতে দেখা যায়। আগুনে পুরো কার্গো কমপ্লেক্স পুড়ে ছাই হয়েছে, সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। দেশের রেপ সিস্টেম কোম্পানি ব্যবসা করে গুগল ও বহুজাতিক ডেল কোম্পানির সঙ্গে। প্রায় ৫ কোটি টাকার সার্ভার এসেছিল বিমানবন্দরে, যা রোববার ছাড়ানোর কথা থাকলেও আগুনে পুড়েছে কোম্পানির সব সার্ভার। আমাদের ব্যবসাটা মূলত বড় বড় ডেল, গুগল এদের সাথে ব্যবসাগুলো হয়, আর আইটি প্রোডাক্ট আমাদের আইটি ব্যবসা। সো এখানে একটা বড় ধরনের লস আমরা আশা করতেছি। পুড়েছে চায়না থেকে আমদানি করা ভিভো মোবাইল কোম্পানির ১০,০০০ কেজি মোবাইল অ্যাক্সেসরিজ, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। আগুনে হাজারের বেশি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের কর্মসংস্থান। ৪৩০০ কেজি পর্যন্ত একটা শিপমেন্টে আমাদের মালামাল আছে, এবং ১২০০ কেজি আছে, ২০০০ কেজি আছে, মানে অল ওভারেজ ১০,০০০ কেজির মতো শিপমেন্ট হবে, কাছাকাছি ১০০ কোটি টাকার মতো হবে। কিভাবে এই জায়গা থেকে উত্তরণ ঘটানো যায়, আমাদের মূল বিষয়টা হচ্ছে সারা পৃথিবীতে একটা মেসেজ গিয়েছে, সারা ওয়ার্ল্ডে, যে এখন আমাদের এখানে ইম্পোর্ট কার্গো বন্ধ আছে। বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৪,০০০ আমদানি পণ্যের চালান দাখিল হয়, যেখানে থাকে ওষুধের কাঁচামাল, হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স পণ্য এবং তৈরি পোশাকের কাঁচামাল। ক্ষতিগ্রস্ত যাদের বিমানেই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন বিকেএমইএর সভাপতি। প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগতো, একটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে। আজকে কি তাহলে এইটাও কি আবার শুরু হয়েছে? দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, ১৫ থেকে ১ মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমদানি পণ্য চালান ক্ষতিগ্রস্ত হলেও বিমানবন্দরের রপ্তানি পণ্য চালান যে অংশে থাকে সেখানে আগুন না যাওয়ায় সুরক্ষিত রয়েছে রপ্তানি পণ্য। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানবন্দরে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। ৫ই নভেম্বরের মধ্যে রিপোর্ট দিবে তারা। রোববার পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, সচিবালয়ে আগুনের তদন্তের মতোই স্বচ্ছ হবে বিমানবন্দরের ঘটনার তদন্ত। শাহজালাল বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেড সহ বিভিন্ন স্থানে পরপর কয়েকটি আগুনের ঘটনায় রোববার সচিবালয়ে জরুরি বৈঠকে বসে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। উপদেষ্টা জানান, শাহজালালে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে হবে এ কমিটিকে। বিভিন্ন স্থাপনাগুলোতে এই ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে, কিন্তু কার্যকর নাই। এমনি আছে, কার্যকর নাই। সেগুলি কেন কার্যকর নাই সেটাও জানতে চাওয়া হচ্ছে সবার কাছ থেকে। এদিকে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, সাম্প্রতিক প্রতিটি আগুনের ঘটনার তদন্ত হবে। সচিবালয় অগ্নিকাণ্ডের তদন্তের মতো এগুলোও হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো। তবে ঘটনা তদন্তের ক্ষেত্রে সরকারের কারিগরি ঘাটতি আছে বলে মনে করে দুর্যোগ মন্ত্রণালয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন শাহজালাল বিমানবন্দর থেকে সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে কার্গো ভিলেজে আগুন নিভানোর নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না, পরোক্ষ বা প্রত্যক্ষ। এবং আরেকটি পক্ষ থেকে বলা হয়েছে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেরি, মানে প্রবেশ করতে দেরি অনেক করানো হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে জানাবেন, আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জি, আপনি যেমনটা বলছিলেন যে ফায়ার এই কার্গো ভিলেজের যে নিজস্ব ব্যবস্থাপনা ছিল না, এই বিষয়টি আমরা সেদিনই তারা জানিয়েছে এবং সে কারণেই আসলে অগ্নি নির্বাপনে দেরি হয়েছে। আমি এই মুহূর্তে কার্গো ভিলেজ অর্থাৎ এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর যে কার্গো ভিলেজের ৮ নম্বর গেট, সেখানে অবস্থান করছি। এই জায়গায় এখন যে অবস্থানটি রয়েছে আসলে যেই আমদানি অংশে
যেই অঞ্চলটি আসলে আগুনে পড়ে গিয়েছে সেই জায়গায় আপনি জানেন যে ফায়ার সার্ভিস তারা তদন্তে কাজ করছে, উদ্ঘাটনের চেষ্টা করছে, এবং পাশাপাশি যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির মাধ্যমে কিন্তু সেখানে এই বিষয়টি উদ্ঘাটন করে দেখার চেষ্টা করা হচ্ছে যে আসলে কিভাবে আসলে মূলত আগুনের সূত্রপাত হয়েছে এবং আসলে কি পরিমাণ বিষয়গুলো আসলে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। যে ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছে যে আসলে প্রায় $1 বিলিয়নের ডলারের মতো কিন্তু আসলে ক্ষয়ক্ষতির একটা পরিমাণ তারা মোটামুটি ভাবে নির্ধারণ করেছে। তবে এখনো কিন্তু ফায়ার সার্ভিস থেকে আসলে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়নি যে আসলে কি পরিমাণ আসলে ক্ষতি হয়েছে। আর এদিকে যে এখন যে আমদানির যে বিষয়, আমদানি যে পণ্যগুলো হচ্ছে সেগুলো এখন 9 নম্বর গেট থেকে সেই কার্যক্রমগুলো করা হচ্ছে, এবং সেগুলো আমদানির যে আগে যে আমদানির পণ্যগুলো কয়েকদিন রাখা হতো এবং কয়েকদিন পরে দেয়া হতো, এখন সাথে সাথেই কিন্তু আমদানির পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এবং অর্থাৎ ব্যবসায়ীদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানকার যে সার্বিক যে পরিস্থিতি, সে সার্বিক পরিস্থিতি উদ্ঘাটনের চেষ্টা চলছে তদন্ত কমিটি এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে। তারাই আসলে খুব দ্রুতই আসলে বলেছেন যে তারা চেষ্টা করছেন জানানোর যে কিভাবে আগুন লেগেছে এবং এর পেছনে কি কারণ রয়েছে। এবং আপনি জানেন যে বিমান উপদেষ্টার মাধ্যমে বিমান উপদেষ্টা একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন এটাতে কোনো নাশকতা থাকতে পারে কিনা, সে বিষয়টিও কিন্তু আমলে নেওয়া হচ্ছে যে আসলে এটা কি কোনো নাশকতা, পেছনে কোনো ষড়যন্ত্র মাধ্যমে কোনো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি মাথায় রেখেও কিন্তু তারা এই তদন্তে কাজ করছেন। তো ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি এখনো, খুব দ্রুতই তারা এটা আনুষ্ঠানিকভাবে জানাবেন। এবং এখন নিরাপত্তা একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে, সেই জায়গা থেকে তারা এখন অনেক বেশি সতর্ক হয়ে উঠেছেন যে অন্যান্য জায়গায়ও যেন আসলে এই ধরনের কোনো দুর্ঘটনা যেন আগামীতে আর না হয়। তো সার্বিক বিষয় এই আমার কাছে ছিল যে আমি এখানে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, চলছে, তারা খুব দ্রুত জানানোর চেষ্টা করবে এখানে আসলে কি কারণে আগুন লেগেছিল। জি, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের। 5 দফা দাবিতে আজ রাজধানীতে আগামী 25শে অক্টোবর বিভাগীয় শহর এবং 27শে অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন তারা। 27শে অক্টোবরের মধ্যে দাবি না মানলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। অনেকেই করছেন এখন সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে যাই যে আমাদের এই দাবি ন্যায্য, এটা আপনাদের মানতে হবে। একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন, গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে, এটাই আমাদের দাবি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচন বিপক্ষ অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা। জামায়াতে ইসলামের কথিত পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে ফেসবুকে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাল্টা ফেসবুক বার্তায় জামায়াতে ইসলামী নাহিদ ইসলামের বক্তব্যকে বালখিল্য হিসেবে বর্ণনা করেছে। নাহিদের অভিযোগ, সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপের বিষয়ে ভিন্ন দিকে সরাতে জামায়াত পরিকল্পিতভাবে পিআর আন্দোলন সামনে এনেছে। নাহিদ আরও বলেন, তারা মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। জামায়াত একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। এটাকে জামায়াতের ক্ষুদ্র দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার বানায় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এছাড়া জামায়াত জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলেও অভিযোগ করেন এনসিপি প্রধান।
জবাবে জামায়াত জানায়, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশন ও রাজপথে তাদের দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরা হয়েছে। তাই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই বলেও দাবি দলটির। নাহিদের বক্তব্যকে বিভ্রান্তিকর মন্তব্য করে তা থেকে বিরত থাকার আহ্বান জানায় জামায়াত। বাড়ি ভাড়া ৫% বৃদ্ধির প্রজ্ঞাপন তো মানছেনই না, উল্টো শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এমপি ও শিক্ষকরা। তারা বলছেন ৩ দফা আদায় না হলে আন্দোলন আরও বেগবান হবে। রোববার শহীদ মিনার থেকে ভুখা মিছিলও বের করেন শিক্ষকরা। পরে অনশনের বদলে সোমবার শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ৮ দিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা। ৫% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপনও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে, এই যে স্কুলে তালা লেগেছে, চলবেই তালা। ২,০০০ টাকা বাড়ি ভাড়া একটা কুড়ে ঘরে পাওয়া যায় না। এই কারণে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ন্যূনতম 20% অবশ্যই কার্যকর করতে হবে। এই যে আমাদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করতেছে, অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত ঘৃণাজনক। শিক্ষকদের আন্দোলনে একত্রতা জানিয়েছেন ডাকসুর ভিপি। হুঁশিয়ারি দেন, শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টের মতো পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষরদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ করতে হবে। সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সোমবার অনশনের পরিবর্তে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন তারা। প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে। আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। চালিয়ে যাবেন শান্তিপূর্ণ আন্দোলন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে উপদেষ্টার ভোগান্তির পর নড়েচড়ে বসেছে প্রশাসন। খানাখন্দ আর প্রকল্পের কাজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড গোল চত্বর এতদিন হয়ে উঠেছিল গলার কাঁটা। তবে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সেই সাথে সড়ক বর্ধিতকরণ কাজ 2 বছর বন্ধ থাকার পর মেয়াদ বাড়িয়ে আবারও শুরু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে প্রায় রোজকার ভোগান্তির কারণ 25 থেকে 30 কিলোমিটার দীর্ঘ যানজট। গত প্রায় 2 বছর ধরে 4 লেনের নির্মাণ কাজ বন্ধ ছিল। এছাড়া বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় বেহাল মহাসড়ক। সম্প্রতি পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে প্রায় 3 ঘন্টার যানজটে আটকা পড়েন সড়ক উপদেষ্টা নিজেই। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন তিনি। পরে হাইওয়ে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা লাগে দেখা যেতে মতালাদের রাস্তা জমজমাট হয়েছে, আইতেছে যাইতেছে, কোনো যানজট নাই, রোড একদম ক্লিয়ার থাকে। সবাই এখন আমরা খুব সুন্দর পরিবেশে পরিবহন চলতেছে। পাশের যে কাউন্টারের এই গাড়িগুলি দাঁড়ানোর কারণে এই গুচ্ছত্বের মধ্যে যানজটটা সৃষ্টি হয় আর কি। আর পাশাপাশি কিছু অবৈধ দোকানপাট আছে, দোকানপাট দিয়েও সমস্যা হয়। আর ট্রাফিক ব্যবস্থাটা যদি ভালো করা হয় তাহলে যানজটটা থাকবে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ব রোড গোল চত্বরের চারপাশে খানাখন্দ ভরাট, রাস্তা সংস্কার ও ডিভাইডার বসানোর কাজও শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছর। সে সাথে নির্ধারিত সময়ে কাজ শেষের আশ্বাস কর্মকর্তাদের। বিশ্ব রোড গোল চত্বরটাকেও আর একটু ওয়াইডেন করব, আর একটু মানে প্রশস্ততা বৃদ্ধি করে একটু মেরামতের কাজটা চালিয়ে যাব এবং এর ফলে মানে স্পেসটা বেড়ে যাবে, গোল চত্বরের স্পেসটা বেড়ে যাবে। তখন ট্রাফিকগুলো মুভমেন্ট করতেই আরও ইজি হবে। তো আমরা অলরেডি সেই কাজই করছি। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার মহাসড়ক 4 লেন করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু 5 বছরেও শেষ হয়নি নির্মাণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, উপদেষ্টার এই যানজটে ভোগান্তির পর এবং সমালোচনার পর হাইওয়ে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো আসলে কি, কোন কারণগুলো আসলে চিহ্নিত করা হচ্ছে এই যানজটের কারণ হিসেবে? দেখুন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফাউজুল করিম খান, তিনি
এই সড়কটি পরিদর্শনে এসেছিলেন কয়েকদিন আগে। তিনি 3 ঘন্টা জ্যামে পড়েছিলেন এবং 3 ঘন্টায় তার যে গাড়ি বহর সেটি 30 মিটার পর্যন্ত গিয়েছিল। পরবর্তীতে তিনি মোটর সাইকেলে করে ঘুরেছেন, মানে তিনিও ভোগান্তির শিকার হয়েছেন। আর এই ভোগান্তির জন্য ট্রাফিক বিভাগ বা পুলিশ বিভাগের যে বিষয়টি নেওয়া হয়েছে এখন আপাতত, এটা আসলে মানে সম্পূর্ণ এই যানজট শেষ করতে পারবে বলে সাধারণ জনগণ এটা ভাবছে না, বা আমরাও ভাবছি না। আসলে এখানে মূল যে সমস্যা, এই যে সড়কটি ঢাকা সিলেট মহাসড়কের এই যে আশুগঞ্জ থেকে একেবারে আখাউড়ার একেবারে সর্বশেষ পর্যন্ত যে 50 কিলোমিটার রাস্তা, এটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ভারতের একটি প্রতিষ্ঠান, এবং এই 5ই আগস্ট সরকার পতনের পর এই ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে চলে গিয়েছিল। 3 মাস পর তারা ফিরে আসলেও আসলে এই কাজ পুরোদমে মানে করছে না তারা, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। তারা একটা গা ছাড়া ভাব। তারা ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক অভিযোগ করেছে, আমরা কথা বলেছি যে আমাদের অনেক যন্ত্রপাতি এই যে 3 মাস আমরা ছিলাম না এর মধ্যে এগুলি চুরি হয়ে গেছে বা এগুলি কেউ নিয়ে গেছে। তো এই যে অজুহাতগুলি তারা দেখিয়ে এই যে আপনার যানজট ভোগান্তি আপনার বাড়িয়েছেন, এই অজুহাতগুলি আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এখানে হস্তক্ষেপ না করে তাহলে এই জনভোগান্তি কমবে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার ময়মনসিংহ ভৈরব আঞ্চলিক মহাসড়ক, এবং এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং কিশোরগঞ্জ জেলার যে মানুষজন এবং পণ্য সকল কিছুই পরিবহন হয় এই ঢাকা সিলেট মহাসড়কে ভৈরব গিয়ে তারপর সিলেট যেতে হয়। এবং ভৈরব থেকে সিলেট যাওয়ার জন্য মূলত 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগার কথা, এখানে লাগছে 8 থেকে 10 ঘন্টা, কখনো কখনো 12 থেকে 14 ঘন্টাও লাগছে। এই যে ভোগান্তি ঘন্টার পর ঘন্টা, এই যে আশুগঞ্জ বা এই সরাইলের রাস্তায় গাড়ি আটকে থাকছে, এই বিষয়গুলি নিয়ে মানুষ আসলে এখন অতিষ্ঠ। খোদ উপদেষ্টাও কিন্তু সেই ভোগান্তিটা মানে বুঝিয়েছেন। এবং এখানে আমি যদি আপনাকে বলি যে এখন এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কাজের গতি, সেই গতি বাড়াতে হবে। এখন 2 বছর এটার মেয়াদ বাড়ানো হয়েছে, 26-এ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে মেয়াদ বাড়ানো হয়েছে, শুধু মেয়াদ বাড়ানো দিয়েই আসলে এটার ভোগান্তির শেষ হবে না। এই ভোগান্তি শেষ করতে হলে মানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের যে গতি, সেই গতি বাড়াতে হবে এবং জনগণের ভোগান্তি শেষ করতে হবে। যে ঘন্টার পর ঘন্টা খানা খন্দ বা জ্যামে আটকা পড়ে থাকে মানুষ, সব মিলিয়ে আসলে এই রাস্তাটা খুব দ্রুত কাজ করতে হবে, জনভোগান্তি শেষ করতে হবে। এই ছিল আপাতত আমার কাছে সবশেষ। আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে ভোগান্তির বিষয়ে কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ 3 হুইলার। নগরীর সিটি গেট থেকে সীতাকুণ্ড মিরসরাই পর্যন্ত নানা গতির এসব 3 হুইলারের কারণে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মহাসড়কে 3 হুইলার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বলে মনে করছে সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনের এই সড়কে দিনে রাতে ছুটে চলে যাত্রীবাহী বাস ও বিভিন্ন গতির ভারী লাখো যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই সড়কের চট্টগ্রাম অংশে বেড়েছে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, টেম্পুর মতো 3 হুইলারের দৌরাত্ম্য। মহাসড়কের 2 লেনেই চলে এসব যান, অনেক সময় উল্টো পথেও ছুটে আসে গাড়ি। নিজেদের বিপদ জেনেও উচ্চগতির বাস, ট্রাক, লরির সাথে পাল্লা দেয় 3 হুইলারের চালকরা। সামান্য একটু গাড়ি, তাহলে বাইচান্স কোনো দুর্ঘটনা ঘটে গেলে যাত্রীরও নিরাপত্তা নাই, নিজেরও তো নিরাপত্তা নেই। সিটি গেটের পরে যে গাড়িগুলো চলে এগুলো আপনার খুব অতিরিক্ত আর কি, তো এটা 3 হুইলারের জন্য সমস্যা। আইনের তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে যানগুলো। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নাকের ডগায় প্রভাবশালীদের মদদে এসব যান চলাচল করে বলে অভিযোগ উঠেছে। 3 হুইলারকে আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি এই গাড়িগুলো মহাসড়ক শূন্য করা হোক, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে সিএনজির অজুহাতে তারা এইটা অব্যাহত রাখছে। হাইওয়ে পুলিশ থাকা সত্ত্বেও, জেলা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের গাড়িগুলো কিভাবে চলে? নানা কারণে সম্প্রতি এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান কমেছে বলছে পুলিশ। এসব বন্ধ করলে সামাজিক অস্থিরতা বাড়বে বলে যুক্তি দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তারা। 3 হুইলার বন্ধ করলে তার যে চাপটা, তাদের জীবন জীবিকার বিষয়টা তো আবার কেউ না কেউ কাউকে না কাউকে সরকারকে মনে রাখতে হয়, ব্যালেন্স করে আসলে চলতে হয়। আমরা পারি বন্ধ করতে, কিন্তু পুরোপুরি বন্ধ করতে গেলে যে চাপটা আসবে সেইটা আবার কিভাবে মোকাবেলা হবে জানি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন
অন্তত ৭০ জন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।